পশ্চিমবঙ্গে ১৫ বছর পরে ক্ষমতার পালাবদল হয়েছে, বিজেপি ক্ষমতায় আসছে। সেখানে বাংলাদেশি অভ্যুত্থিত কি বাংলাদেশের, তার মা বাংলাদেশি, তিনি চিফ মিনিস্টার হয়েছেন। ওখানে বিজেপি করতে গিয়ে তিনি হিন্দি ভাষায় কথা বলেন। আপনি কি শুভেন্দু অধিকারীর কথা বলছেন? শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন, তো তিনি অলরেডি তার কাটা বেড়া দেওয়ার কথা বলছেন। সীমান্তে কিন্তু তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, উগ্র হিন্দুত্ববাদী হতে যা বলে। তো সে এখন সেই 1950 সালে ব্রিটিশ আইন ছিল, সেই আইনে আসাম থেকে খেদাও লোক এটা করছে, এখন এসে পশ্চিমবঙ্গে এখন এটা শুরু করতে চাচ্ছে। তো এখন তাহলে যদি সে বাংলা ভাষী মুসলমানদের মনে করে যে তারা অনুপ্রবেশকারী, তাহলে তার মার বাড়ি তো বরিশাল, তাকে সহ তার মা আগে পুশিন হোক বাংলাদেশে, এটা হওয়া উচিত। মুখ্যমন্ত্রী কি আপনি পুশিন করার কথা তো বলছেন? মুখ্যমন্ত্রীর মার বাড়ি তো বরিশাল, সে ওখানে সেটেলেন না। তাহলে অর্থাৎ বাংলাভাষী মুসলমান হলেই তার ভাষায় সব অনুপ্রবেশকারী, তাহলে তো সব আমাদের এখানেই পাঠিয়ে দিবে তারা, যে অবস্থা। তো ঠিক আছে, ওই চিফ মিনিস্টার আর তার মা আগে আসুক আমাদের এখানে আসুক, সমস্যা কি? তো এই জন্য আমি বলছি যে এসব অবাস্তব কথা। কারণ ভারত 18 কোটি লোকের দেশ, এত সহজ না। 100-র উপরে মুসলিম আছে, 18 কোটি। আমরা এটাকে অত ছোট, অত বিকলাঙ্গ দেশ ভাবা উচিত নয়। আপনি দেখেন, মালদ্বীপ থেকে ভারতকে হাত গোটাতে হয়েছে। বিশ্বায়নের যুগে কোনো দেশ ছোট না, কিন্তু আমরা তো 18 কোটি দেশের জনগণ এ দেশে আছে, এত ছোট আমরা না। মুক্তিযুদ্ধ করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, হ্যাঁ, তারাও সহযোগিতা করেছে মানলাম, কিন্তু হিন্দুত্ববাদীদের সহযোগিতা তো নেয়নি। আমরা তো সেকুলার দলের, ইন্দিরা গান্ধীর সময়ের আমরা হেল্প নিয়েছি। এরকম উগ্রপন্থী হিন্দুত্ববাদী রাষ্ট্র তো এখন বাংলাদেশে, তো তাহলে জামাত ইসলাম একই কথা, বিজেপি আর জামাত ইসলাম তো একই কথা। আপনি খেয়াল করে দেখেন, বর্ডারে জামাত ইসলামে যত সিট পাইছে তার অর্ধেক সিট বর্ডারে জামাত ইসলাম পাইছে, অর্ধেক সিট তারা। কারণ ওই বর্ডারের আমাদের যে সীমান্ত এরিয়ার লোকজন ভাবছে যে জামাতই একমাত্র এন্টি ইন্ডিয়ান, হ্যাঁ, এরকম কারণে হয়তো ভোট দিছে। কারণ আসলেই আমাদের যারা বর্ডারের লোক এবং ওখানে দেশে ভারতে যে মুসলমান, বাংলাভাষী মুসলমান, তারা আসলেই খুব অত্যাচারিত। আজকেও একটা ইউটিউবে দেখলাম, একটা মাদ্রাসা রীতিমতো তাণ্ডব চালাচ্ছে হিন্দুরা, আজকেই দেখলাম, এখন তাণ্ডব চালাচ্ছে, দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু হয়ে গেছে, ওখানে আক্রমণ করেছে। তো এইভাবে যদি ওরা হিন্দু বাংলাভাষী মুসলমানদের তাড়াইতে থাকে, আমরা যদি হিন্দুদের তাড়াইতে থাকি, তাহলে বন্ধুত্বপূর্ণ দেশ হলো না তো। আপনি দেখেন আমেরিকার সাথে মেক্সিকো, ট্রাম্প বলেছিল না আমরা প্রয়োজনে ওয়াল তুলে দেব, কারণ মেক্সিকোতে যত মাদক টাদক সব কিছু পাচার হয়, কিন্তু একটা গুলি করে কোনো মানুষ হত্যার খবর পান না। পৃথিবীর ভিতরে সবচাইতে অশান্ত সীমান্ত হচ্ছে বাংলাদেশ, ভারত, হ্যাঁ, অথচ তারা দাবি করে আমরা বন্ধু দেশ। হ্যাঁ, আমরা বন্ধু দেশ, তারা বড় দেশ, আমাদের 3 ভাগ ঘিরে আছে। কিন্তু আমাদের বাংলাদেশও ভূখণ্ডে ভূ রাজনীতির ক্ষেত্রে আমরা কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ দেশ। এখন অন্তর্বর্তীকালীন সরকার বলেছে এটাকে উস্কানিমূলক বলা হয়, কিন্তু এটা ঠিক। আমরা যদি একটু ছাড় দেই, তাহলে চীন কিন্তু ঠিক টুক করে চিকেন নেক কেটে দিবে, সাথে সাথে 7 সিস্টার কিন্তু আলাদা হয়ে যাবে। ভারতের এই হলো আশঙ্কা। এখন এই জন্যে এই যে এখন যে প্রধান নূতন চিফ মিনিস্টার পশ্চিমবঙ্গে হলো, যেসব তাফালিংগুলো দেখাচ্ছে, এগুলো মূলত শেখ হাসিনা প্রায় 20টা চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর করে গেছে। এইগুলো আমার মনে হয় যাতে কার্যকরী হয়, এর জন্য একটা চাপ তৈরি করতেছে। আমার কথা হচ্ছে যে তারা যদি মনেই করে যে বাংলাভাষী মুসলমান হলেই বাংলাদেশি, তাহলে তার মা এবং সে নিজে চলে আসুক, আগে পুশিন হয়ে লেখ, আমরা বাড়ির থাকার জায়গা দেবো, সমস্যা নেই। সে বাংলাদেশের লোক, তার মা বাংলাদেশের লোক, বরিশাল বাড়ি, বরিশালেই পাঠিয়ে দেবো, সমস্যা নেই। জি, আজিজ ভাইয়ের কথা শুনছিলাম আমরা। আমি কামাল ভাইয়ের কাছে আসতে চাই। কামাল ভাই, হঠাৎ করে আমরা দেখছি যে আসলে 3 জনকে হত্যা করা হয়ে গেছে যে 6 দিনের মধ্যে। এটার কারণ কি? বলা হচ্ছে যে চোরাকারবারি, অনুপ্রবেশকারী, কিন্তু গুলি করে হত্যা কেন?
তাকে ধরা যায়, তাকে ধন্যবাদ বিচার আপনাকে। করা যায়। আজিজ ভাই একদম কাটা কাটা কথা বলে ফেলেছেন, একদম পরিষ্কার কথার মধ্যে কোনো মেদ নাই আজিজ ভাইয়ের, এটাই সঠিক কথা। মনোজাগতিকভাবে তারা বরাবরই হিংসাত্মক। সুবন্ধবাবু যেদিন শপথ নিলেন ঠিক ওই দিনে 2টা হত্যাকাণ্ড ঘটালেন। অর্থাৎ দেখেন উপলক্ষটা কত চমৎকার। মানে এক সপ্তাহ পার হয়নি, তার মধ্যে আবার তারপর দিন হচ্ছে ওনার প্রথম ক্যাবিনেট বৈঠক, ওখানে তিনি আওয়াজ দিলেন কাঁটাতারের। তার প্রতিটা কর্মসূচিতে কিন্তু বাংলাদেশকে আক্রমণ করে কিছু একটা থ্রোয়িং থাকে। তার সহকর্মীও কিন্তু যেদিন ইলেক্টেড হয়েছে গুলি খেয়ে মারা গেছে। অর্থাৎ এটা তো একটা সন্ত্রাসী, তো একটা অস্বাভাবিকতা ঘিরেই তিনি থাকেন। আর যেটা আমরা বরাবরে দেখেছি, এটা আমাদের দেশেও আছে, কোনো সাবজেক্ট নাই, অবজেক্ট নাই, মঞ্চে ওঠে উল্টাপাল্টা একটু খিচুনি দেয়া, গলা কাঁপানো, এর আবার কিছু অডিয়েন্স আছে, কিন্তু সাবজেক্টটা দরকার করে না। এই সুবন্ধবাবু কিন্তু এই কাজটা করছেন। তো আজিজ ভাই তো একদম যথার্থ বলেছেন, পুশ ইনের বিপরীত শব্দ হচ্ছে পুশ আউট। আমরা প্রয়োজনে আউট না করলাম, তিনি ইন করে ফেলুন না, প্রথমে দৃষ্টান্ত স্থাপন করুন যে বাংলা ভাষাভাষীদেরকে আমরা পুশ ইন করবো, ওরা আমাদের না। তো তিনারা ডিক্লার দেখ যে আমিও এই দেশের না, টুপ করে এসে পড়ুক। হ্যাঁ, তো আবার টুপ করে আসার পথও বাধা দিয়ে ফেললেন, কাঁটাতারের বেড়া দিয়ে ফেলবেন, চট করে কিভাবে আসবেন। প্রত্যেকটা কিন্তু সাংঘর্ষিক। শেখ হাসিনাকে দেখেন বাংলাদেশে, আমি বলে থাকি যে ঐকমত্য হয় না, একটা বিষয়ে একটা ঐতিহাসিক ঐকমত্য আছে বাংলাদেশে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অথবা ক্ষমতাসীনরা বলে যে যে কোনো মূল্যে ওনাকে ধরে নিয়ে আসবেন, আবার উনি নিজে বলেন যে আমি নিজে চলে আসবো চট করে। তো তার মানে ঐকমত্য আছে, তোকে প্র্যাকটিক্যালি আসেন না, তো আমরাও তো আনতে পারি না। তো শুভেন্দুবাবু যখন আবার বলছেন শেখ হাসিনাকে, এটা নির্বাচনের আগে বলছেন যে বাংলাদেশে সেলিউট করে গ্রহণ করতে হবে, তো সেটাও তিনি ফলো আপ হিসাবে পরিষ্কার করুন। এটা এখন পুশিন পদ্ধতিতেও পারেন অথবা আদরে সমাদরেও পারেন। তারা ওখানে এক ধরনের স্বস্তিতে আছেন, কারণ ভারত আমাদের সাথে এত বেশি প্রাসঙ্গিক, আর পশ্চিমবঙ্গ আর একটু বেশি, যেহেতু বাংলা ভাষাভাষীর সংখ্যা ওখানে অনেক। এই বাংলা ভাষাভাষী ধরেই তারা কিন্তু ওখানে বাঙালি নির্ণয় করে, কোন বাঙালি, এই বাঙালি, ওই বাঙালি না। জি। তো সেটা করতে গিয়ে আমরা মাঝে মধ্যে যে ওদের কাছে একটু ঠেকায় পড়ে যাই, এটাও তো সত্য। কিন্তু একটা সময় আপনি দেখেন ইউনূস সরকারের প্রথম 2-3 মাসে সরকারের দিক থেকে যে ভাষায় ভারতকে কথা বলা হতো, ক্রমে সেটা কিন্তু কমে গেছে। আপনি ডক্টর ইউনূসকে পছন্দ করেন বা অপছন্দ করেন, ওটা আরেক আলোচনা, কিন্তু যে চোখে চোখ রেখে কথা বলা, মনে করিয়ে দেয়া, আজকে আসবে সাহস করে 7 সিস্টার্সের কথা বলেছিলেন ডক্টর ইউনূসও, কিন্তু একদম তার শুরুতেই, বক্তব্যের শুরুতেই 7 সিস্টারের সুখ শান্তি কামনা করেছিলেন, অর্থাৎ একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছিলেন। এরপর থেকে আমরা দেখলাম বরং ভারতের সাথে আমাদের যে রাজনৈতিক কিছু পুরনো বন্দোবস্ত আছে, বিশেষ করে ক্ষমতার প্রশ্নে, ওখানকার একটা দোয়া বা আশীর্বাদ নেয়ার একটা প্রতিযোগিতা চলে। আওয়ামী লীগের শেষ নির্বাচনের সময় আজিজ ভাই আপনার বোধহয় মনে আছে, কয়েকজন প্রার্থী বিভিন্ন জায়গায় থ্রেট দিয়েছিলেন যে আমি কিন্তু ভারতের প্রার্থী। অর্থাৎ ভারত মানে এত শক্তিধর একটা জায়গা যে ওই আইডেন্টিটিও সেল হয়। তখন তো আসলে বিষয়টি ওপেনই একরকম বলা হতো যে ভারতের, তখন হয়তো গোপনে বলা হতো। এখনো কিন্তু যেহেতু আমরা গুপ্ত শব্দ একটা বলি, গুপ্তের কাজ কারবার কিন্তু আরো নানান দিকে আছে। আমরা মোটা দাগে কিসের জন্য ভারতের বা পশ্চিমবঙ্গের উপর ধারস্থ হই? চিকিৎসার জন্য অনেকের যাতায়াত আছে ওখানে। একটা পর্যায়ে কিন্তু আমাদের এখানে খেয়াল করা গেছে যে চিকিৎসার জন্য চীন যাওয়া শুরু হয়েছে, এবং চীনও কিন্তু ব্যাপক মার্কেটিং করেছে কয়েকদিন এখানে, যে তাদের হাসপাতালে কি কি সুবিধা আছে, খরচ কত কম পড়বে। বিশ্বায়নের এই যুগে নিজেকে একদম একা মনে করার কোনো কারণ থাকে না। যিনি বড় তিনি গায়ে গতরে বা সাইজে বড় হলেই বড় না, আয়তনে আমরা ছোট বলে একদম ছোট, বিশ্বায়নে ছোট বড় খাটে না। হুন্ডুরাসও বিশাল রাষ্ট্র, যখন আপনার ওখানে প্রয়োজন পড়বে। ইউক্রেনের নাম আমরা কয়জন জানতাম বা কয়জন ওইভাবে আলোচনা করতাম? রাশিয়ার সাথে যখন ইউক্রেনের গোলমাল শুরু হলো, তখন দেখা গেল যে ইউক্রেন একটা রাষ্ট্র এবং শক্তি সামর্থ্য একেবারে কম না। তো এরকম একটা অবস্থা, ভারত যদি এই মানসিকতা এখানে কন্টিনিউ করে, সম্ভবত আমরা একটু ভোগান্তি সইব বটে, ভারতও বিপদেও পড়বে। 5 আগস্টের কথা এখানে খুব প্রাসঙ্গিক এই কারণে আসে যে 5 আগস্ট শুধু একজন শেখ হাসিনা বিতাড়িত হয়েছেন বা আওয়ামী লীগ পতিত হয়েছে এটা মনে করলে আংশিক মনে করা হবে। 5 আগস্ট কিন্তু এখানে ভারতেরও একটা পরাজয় হয়েছে। আবার শেখ হাসিনাকে ভারতে যেতে হয়েছে, আবার তাকে ভারত থেকে আসতে হয়েছে এখানে, 81 সালের কথা বলছি। অর্থাৎ ভারত প্রাসঙ্গিক বটে, কিন্তু এই প্রসঙ্গের নানা কিসিম আছে, নানান ফরম্যাট আছে। 71-এ এক ফরম্যাট,
আমরা 24-এ কিন্তু আরেক ফরম্যাট দেখলাম, সেটা ভারতেরও উপলব্ধি করার বিষয় আছে। কারণ বাঙালিকে ক্রমশকালে ছোট ভাববেন, সীমান্তে গুলি করে মেরে ফেলবেন। সীমান্ত তো আপনার চীনের সাথেও আছে, পাকিস্তানের সাথেও আছে, ওখানে তো আমরা এই ধরনের তথ্য পাই না যে ওখানে এভাবে গুলি করে মেরে ফেলা হয়েছে। আরেকটা দুর্ভাগ্য যেটা মাঝে দিয়ে একটু কমেছিল, সীমান্তে কারোর মৃত্যু হলে বিএসএফ থেকে বলে দেয়া যে এটা গরু চোর অথবা চোরা কারবারি। আর সাম্প্রতিক সময় আমরা খেয়াল করি, গত কয়েকটা আমি খেয়াল করেছি, ভারতের বলা লাগে না, আমাদের সংশ্লিষ্ট যে থানাটা থাকে ওই থানার ওসি সাহেবে বলে দেন যে সে গরু চোর ছিল। অর্থাৎ তাদের অ্যাসাইনমেন্ট কিন্তু আমরা পূরণ করে ফেলছি কোনো না কোনোভাবে। এগুলো নিয়ে অবশ্যই রাষ্ট্রকেও ভাবতে হবে, আমাদের কূটনীতি নিয়ে যারা কাজকর্ম করেন তাদেরও মুখ খুলতে হবে, এই বিষয়গুলো পরিষ্কার করা লাগবে যে আমাদের দেশে এত গরু চোর বা আমরা এত গরু চোর, শুধু গরু চুরি করতে ওখানে যাই আর আসার পথে মারা যাই। বর্ডারে একটা ট্রেডিং আছে, বর্ডার একটা অর্থনীতিও বটে, এটা সত্য। কিন্তু ওই জায়গায় এসে গরু চোরের কথা বলছিলেন, ধরুন আমাদের লোকজন গরু চোর গরি, কিন্তু গরুগুলো কে এনে দিচ্ছে এখানে? ওই বিষয়ে আর আলোচনা থাকে না, কিন্তু ইনফরমালি 300 কিলোমিটার দূর থেকে গরু আসে। ওটা কারা? তখন কি করে? ওটা কি বাংলাদেশের লোকজন গিয়ে নিয়ে আসছে? মোটেই না। মোটেই না, এখানে ইন্ডিয়ান লোকই নিয়ে আসে। ভারতে সীমান্তে ইনফরমাল ট্রেডিং বলতে একটা কথা থাকে, যেটা লুকোচুরি অর্থনীতি, মোট কথা কারবার, চোরা কারবার হোক, যেই কারবারে হোক। আমাদের এই যে ফ্যান্সি ডিলের যেটা আসতো ভারত থেকে দীর্ঘ সময় বলা হতো, আমি নিজে একটু কাজকর্ম করেছি, আমি খেয়াল করেছি যে ফ্যান্সি ডিলের কারখানাগুলো সব সীমান্ত ঘেঁষা, ক্লায়েন্ট আমরা। আবার তাদের বিএসএফ আমাদের বিজিবির মতো শক্তিশালী নয়, কিন্তু বিভিন্ন ঘটনায় দেখা গেছে তাদের বিএসএফ ওই যে গরু বলেন আর ফেন্সিডিল বলেন, ফেন্সিডিল কিন্তু গড়াইতে গড়াইতে আসে না, এটাকেও নিয়ে আসতে হয়, ক্যারিয়ার আছে। গরুও কিন্তু ওই বাংলাদেশ মনে করে বাংলাদেশের দিকে রওনা হয় না, এগুলো নিয়ে আসার মতো ওখানে লোকজন আছে, এবং বিভিন্ন সময় দেখা গেছে তাদের বিএসএফের লোকজন এগুলাতে অত্যন্ত জড়িত। বিভিন্ন সময় শুধু মানুষ পারাপারেও, বরং আমাদের এখানে কখনো কখনো কঠোরতা আছে, শুধু পাটা ওই পাড়ে ফেলতে পারলে নিয়ে যাওয়ার প্রচুর লোকজন ওখানে আছে। দুটো পক্ষ তো লাগেই, এক পক্ষে তো সম্ভব না। অর্থাৎ এই পক্ষ দুইটার স্বভাব চরিত্র একটু গোলমাল আছে বা রকম ফের আছে। কিন্তু দুঃখজনকভাবে আমাদেরকে ওই যে চোরের লিস্টে আমাদেরকে রাখা হচ্ছে, একদিকে মেরেও ফেলছেন আবার চোরের তালিকায়ও করে দিচ্ছেন। কারণ ফেলানির কথা তো আমরা এখনো ভুলিনি, মাঝে মধ্যে প্রসঙ্গ হয় বছরে একবার তার হত্যাকাণ্ড বা মৃত্যুবার্ষিকীতে, কিন্তু ওইটারও আজ পর্যন্ত কিন্তু আমরা একটা বিহিত জায়গায় যেতে পারিনি। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ারও কিন্তু অপশন আছে। আমরা যাব বলে মাঝে মধ্যে একটু হুঙ্কার দেই, পরবর্তীতে দেখা যায় হুঙ্কারের ভিতরে একটা রাজনীতি, একটা কূটনীতি থাকে, মাঠ গরম করার একটা কায়কারবার। শুধু একটি কেন, মানে পুরো যে হত্যাগুলো, সীমান্ত হত্যা, যে হত্যাই বলি না কেন, সে তো অবৈধ, কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আসলে বিচারে কোনো দাবি সেইভাবে শক্তিশালীভাবে আমরা তুলতে পারি না। মঞ্চে পর্যন্ত হয় মাঝে মধ্যে, মঞ্চে গোল টেবিলে একটু, তাও যেটা আমরা খেয়াল করি নিজে একটু বিখ্যাত হওয়ার জন্য, তার একটা বাইট ইউজ করার জন্য, যে তিনি কিছু একটা গরম কথা তিনি বলেছেন, ঠিক পরক্ষণে আমরা দেখি যে এটার ফলো আপ কিন্তু থাকছে না। আর নির্ভরতার প্রশ্নে যেটা আমরা কেউ কেউ বলতে চাই যে ভারতের প্রতি আমরা এতই নির্ভর, এই নির্ভর না থাকলে আমাদের হবে না। এখন পেঁয়াজের কেজি কত? 38, 39, 40 টাকা। আওয়ামী লীগ আমলে এই সময় আমরা 400 টাকা পেঁয়াজও কিন্তু খেয়েছি, কারণ আমাদের নির্ভরতাটা বেশি ছিল ওখানে। আমাদেরকে বলা হতো ভারতীয় পেঁয়াজ বা ভারতীয় গরু না আসলে আমাদের নাকি কোরবানি দেওয়া যাবে না। কিন্তু এখন অবস্থা এমন হয়েছে যে আমরা এটা নিয়ে রীতিমতো ট্রায়াল করি, যে গরুর সংখ্যা এখানে ব্যাপক, সারপ্লাস, প্রচুর গরু অবিকৃত থাকে, ছাগল সহ অন্য পশুও। তো অর্থাৎ আমি যখন তাগিদ বোধ করব আমি এই নির্ভরতাটার মাত্রাটা কমাবো, অবশ্যই সেটা আমাদের এই নির্ভরতা কমবে। সেটা চিকিৎসায় বলেন আর গো সম্পদ সহ বিভিন্ন মাছের কথাও বলেন, মাছও আসে মাঝে মধ্যে। তো এরকম একটা অবস্থা, আমরা যখন চিকিৎসার জায়গাও চিনে ফেলছি বিভিন্ন জায়গায়, নিজেরা পেঁয়াজের উৎপাদন করতে শিখেছি, অল্প কয়েক বছরের মধ্যে আমাদের পশু উৎপাদন আমরা সারপ্লাস করে ফেলতে পারছি। তো নিশ্চয়ই এক সাহস করে একটু কথা বলার সময়ও এসেছে। জি, কামাল ভাই আপনার কাছে আমি আবারও আসবো, আমি আজিজ ভাইয়ের কাছে আসতেছি। আজিজ ভাই, তিস্তার পানি নিয়ে অনেক কথা হয়েছে, আমরা সম্প্রতি পদ্মা ব্যারেজ নিয়েও উদ্যোগ আমরা নিয়েছি। আপনার কাছে কি মনে হয় এই পদ্মা ব্যারেজের নিয়ে কি আবারও কোনো ঝামেলা হতে পারে কি না? দেখেন, আন্তর্জাতিক রিভার আছে প্রায় 57টি, তার ভিতরে 54টি তাদের সঙ্গে, 54টি ভারতের সাথে আছে আর মায়ানমারের সাথে আছে। এখন এই যে 54টা রিভার,
আর জাতিসংঘের বৈঠকে এবং হেলসিঙ্কিতে বৈঠক হয়েছে, দুই জায়গায় আইন হয়েছে যে যদি আন্তর্জাতিক রিভার অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে নদী প্রবাহিত হয় সেটাই আন্তর্জাতিক রিভার, তাহলে অন্য দেশ যাতে বঞ্চিত না হয়, প্রবাহ বন্ধ করতে চাইলে, নদীর পানি প্রবাহ বন্ধ করতে চাইলে ওই দেশের সাথে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে করতে হবে। কিন্তু সেটা তো ভারত করে না। আমাদের দেখেন তিস্তার পানি, এই যে দেখেন এই যে সিলেটের হাওড় অঞ্চল ডুবে গেছে। এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শুরুতে ব্যাটারি চালিত রিক্সা চালু হয়েছে না, এটা তো বায়ু দূষণ হতেছে, অনেক কিছু হচ্ছে, সরকারও ট্যাক্স পাচ্ছে না। শিশুর থেকে শুরু করে বৃদ্ধ সবাই এসে ব্যাটারি চাপ দিলেই চলে। এখন ওকে শুধু সাইড দিতে হয়, আর কাউকে সাইড দিতে হয় না। দেশ প্রায় অলমোস্ট অচল করে তো সাইড লাগে না, সে ঢুকে পড়ে। হ্যাঁ, সে সাইড নিয়ে নেয়, সাইড নিয়ে নেয়, সে সাইড নিয়ে নেয়। তো যাই হোক, যেটা আমি বলতেছি, এখন যেটা হয়েছে, ধরেন এই যে তিস্তা আর পদ্মাটা হচ্ছে আমাদের ওপারে বলা হয় গঙ্গা, অর্থাৎ ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজে আপনার ওই অঞ্চলে আমার বাড়ি, পাবনা আমার বাড়ি। এবং ইছামতি নদী কিন্তু কেউ চেনে না। ইছামতি নদী হচ্ছে বাংলাদেশের সবচাইতে বৃহৎ নদী। পদ্মার থেকে এসে আপনার মানিকগঞ্জ হয়ে এটা সমুদ্রে পড়ছে। তো এইসব সব প্রায় 6টা নদী মারা গেছে একদম। যমুনাতেও পানি এখন আছে, কিন্তু বিভিন্ন জায়গায় চর আছে, স্রোত আছে। তো পদ্মায় এখন ভাটিতে আপনার ব্যারেজ করতে চাচ্ছে। এবং প্রথমে আমাদের একটাকে প্রজেক্ট পাস হয়েছে, ফার্স্ট যে পর্যায়টা কাজ করবে, এটা বাংলাদেশের ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, বাংলাদেশের বোর্ড। হ্যাঁ, তো এখন যেটা কেন করা হবে, যে অনেকের ধারণা, বিশেষজ্ঞরা বলছে যখনই আপনি জলাধার তৈরি করবেন সেখানে বালি এসে পলি পড়ে ওটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যমুনাতে এখনও স্রোত আছে। হ্যাঁ, সুতরাং ওখানে যদি সুইচ গেট করা হয়, ওই পানি, পদ্মার পানি, আমরা তো বর্ষাকালের পানিটা ধরবো, আমরা তো গ্রীষ্মকালে পানি পাচ্ছি না, আমরা বর্ষাকালের পানি আটকে সেই পানিটা ধরেন যদি ফ্লো করে 6টা রিভার আছে, ইছামতি, গড়াই, এরকম 6টা নদী আছে। 6টা নদীর প্রবাহ যদি ঠিক হয়, পানি যদি ফ্লোটা থাকে, এবং বর্ষাকালে, আমরা গ্রীষ্মকালে পদ্মা শুকিয়ে যায়, চর পড়ে যায়, বালি পড়ে যায়, গরুর গাড়ি চলে, আর সেখানে যদি আমরা পানি আটকাইতে পারি, আপনার গ্রীষ্মকালেও যমুনা নদীর তো কিছুটা স্রোত থাকে, আমরা স্রোত প্রবাহ ঠিক রাখবো, এবং সেই ক্ষেত্রে আমরা সুপেয় পানি পাবো, এবং সেচ প্রকল্প চলবে। এবং তারপরেও আমার কথা হচ্ছে যে ভারত যে 54টা রিভার ইন্টারলিভার লিঙ্কিং প্রজেক্ট করতেছে, সেখানে তিস্তা এবং গঙ্গা ওইটার 54টা রিভারের ভিতরে আছে। তো আমরা তো এক ফোঁটা পানি পাবো না। আমাদের এছাড়া তো বিকল্প নাই। আমাদের তিস্তা ব্যারেজও করতে হবে, আমরা পদ্মা ব্যারেজও করতে হবে, অর্থাৎ গঙ্গার ভাটিতেও আমাদের করতে হবে, তিস্তার ভাটিতেও করতে হবে। আমরা সেখানে স্টোর করব। বর্ষাকালে যে এই যে বাঁধ ছেড়ে দেয়, যেমন তিস্তার গজলডোবায় বাঁধ ছেড়ে দিয়ে আমাদেরকে হাওরগুলো তলিয়ে দেয়, তাই না? পুরা উত্তরাঞ্চল ডুবে যায়। তো আবার আপনার যখন ফারাক্কা ছেড়ে দেয় বর্ষাকালে, তখন আপনার পানিতে সব ডুবায় ফেলে, গ্রীষ্মকালে এক ফোঁটা পানি আসে না, পদ্মা শুকিয়ে যায়। সুতরাং আমরা যদি, অনেকে বলে যে ভারত উষ্মা প্রকাশ করেছে, এটা সত্য, যে আমাদের সাথে কথা বলে না কেন? তারা তো যখন এই যে তিস্তায় আপনার সেই সিকিম থেকে হয়েছে, 8টা জলবিদ্যুৎ বানাইছে, বিদ্যুৎ কেন্দ্র বানাইছে, স্থাপনা বানাইছে, পানি তুলে নিচ্ছে উজানে। গজলডোবাতে পানি আসে না। বাংলাদেশে আওয়ামী লীগের সময় বৈঠক হয়েছিল, জয়েন্ট রিভার কমিশন আছে না, বৈঠক হয়েছিল, সেখানে হয়েছিল যে 50-50 ভাগ করা। কিন্তু তিস্তার তো ফ্লো নাই, তিস্তার তো পানি আসে না, গ্রীষ্মকালে তো গজলডোবায় পানিই থাকে না, তো ওখানে ভাগ করে লাভ কি? পানিই থাকে না। তো মমতা ব্যানার্জির উপরে ভারত এখন এবারের ইলেকশনে মমতার চিৎকারের জন্য এই গঙ্গা এবং ফারাক্কা এবং তিস্তার ব্যারেজের চুক্তি করা যায় নাই। আরে মমতা তো চিৎকার করবেই, মমতা পানি পায় না তো, হ্যাঁ পানি ধরেন তিস্তার পানি তো সব তুলে নিয়ে যায়, ভারত সেন্ট্রাল গভর্নমেন্ট তুলে নিয়ে যায়। এই জন্য বলছি এই ব্যারেজ, আমাদের 2টা ব্যারেজ দরকার। ভারত আবার তিস্তা ব্যারেজ করতে চায় ভারত,
ভারত করলে তো তার ইন্টারেস্টে করবে। আমরা তো আমাদের পরিকল্পনায় পানি স্টোর করব এবং পানির ফ্লো রাখবো। ফ্লো না রাখলে তো নদী শুকিয়ে যাবে। পানির ফ্লো থাকবে, আমরা যমুনা দিয়ে পানি ডাইভার্ট করব, কিন্তু ফ্লো থাকবে সমুদ্রে চলে যাবে। সুতরাং পানির গতি তো রাখতে হবে। তা আমাদের ওই অঞ্চলে প্রায় 6টা রিভার মারা গেছে। গড়াই, ইছামতি, সবচেয়ে বড় বড় নদী 6টা মারা গেছে। তো এই 6টা নদী তো চালু করতে হবে। এবং ইছামতি তো পদ্মার থেকে শুরু হয়েছে, পাবনা শহরের ভিতর দিয়ে এসে আপনার যমুনাতে পড়ে এটা মানিকগঞ্জ হয়ে এটা সমুদ্রে পড়ে গেছে। এখন পাবনার ওই তিস্তা নদী দখল হয়ে ওইটা কিন্তু বাড়িঘর হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে। এখন এটা হতে পারে আন্ডারগ্রাউন্ড দিয়ে ইছামতির ফ্লো আনতে পারে, অথবা সিএস রেকর্ড বা কোনো রেকর্ড থেকে বাড়িঘর ভেঙে নদী ওপেন করে দিতে হবে, করতে হবে তো। কারণ আমরা তো নাইলে এই 54টা রিভার লিঙ্কিং প্রজেক্ট যেটা করতেছে ভারত, যেটা প্ল্যান করছে, এটা করে ফেললে তো আমরা এক ফোঁটা পানি পাবো না। সুতরাং এটা তো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ভারত। তো আমরা আইনের পক্ষে কথা বলবো না, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। আমাদের পানির হিস্সা তো বলছে ভারতের জাতিসংঘ এবং হেলসিঙ্কি প্রজেক্টের দুইটা মতামতে জাতিসংঘের সিদ্ধান্ত যে আপনার আন্তর্জাতিক রিভারের পানি আপনার ন্যায্য হিস্সা দিতে হবে। যে দেশে প্রবাহিত হয়, যে দেশে লোয়ার রেফারেন্স দেশ, আমরা নিচু এলাকার লোক, আমাদের দেশ পানি ভারত থেকে আসে, সে পানির ন্যায্য হিসাব দিক, আমরা ঠিক আছে, আমাদের দরকার নাই। পানি যদি অটোমেটিক তিস্তা যদি ওপেন করে দেয়, তিস্তার থেকে অর্থাৎ সেই সিকিম থেকে নদীর যদি পানি আসতে দেয়, আপনার গঙ্গার পানি যদি না আটকায়, যদি উপরে তুলে না নেয়, তাহলে তো আপনাদের পানির অভাব নাই। আমরা তো বাদ করতে যাবো কেন, রিজার্ভার করতে যাবো কেন, যাবো না। জি, আজিজ ভাইয়ের কাছে আবারও আসবো। আমি কামাল ভাইয়ের কাছে আসতে চাই। কামাল ভাই, আপনার কাছে আসার আগে আরেকটি বিষয়ে আমি উল্লেখ করতে চাই। ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সরকার এক নতুন নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে গরু, বলদ, মহিষ এবং বাছুর সহ কোনো প্রাণী উপযুক্ত সনদ ছাড়া জবাই করা যাবে না। এই সনদ অবশ্যই স্থানীয় অনুমোদিত কর্মকর্তা এবং সরকারি পশু চিকিৎসক দিয়ে ইস্যু করতে হবে। নিয়ম ভঙ্গ করলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ 1000 রুপি জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে। এই ধরনের সব অপরাধকে গ্রেফতারযোগ্য অপরাধ হিসেবে ধরা হয়েছে। অর্থাৎ আরেকটা গন্ডগোল পাকানোর আয়োজন, পরিষ্কার কথা। গো সম্পদ নিয়ে এমনিতে ওখানে কথা আছে, আবার গো মাতাও বলে, আবার গাভী নিয়ে তাদের এবাদত বন্দিগিও আছে, সেটা ধর্মীয় বিষয় অনেকটা, এটাকে ধর্মীয় উস্কানি অনেক। কিন্তু তারা এই কাজটা করতে চাচ্ছে একটা গন্ডগোল পাকানোর জন্য। ধরে নেওয়া যাচ্ছে যে আরেকটা গোলমালে ওখানে পড়ছে এবং স্বাভাবিকভাবে আক্রান্ত হবে আমাদের মুসলিম কমিউনিটি। অর্থাৎ মুসলিম কমিউনিটি তাদেরকে টার্গেট ভালো মতোই করে ফেলেছে, এটা না ওইটা, ওইটা না ওইটা। আমরা যে প্রসঙ্গে ছিলাম নদীর প্রশ্নে, তিস্তা শুধু আর নদীর মধ্যে তারা রাখেনি কিন্তু, বা তিস্তা আর নদীতে থাকেনি, তিস্তা কিন্তু একটা কূটনৈতিক আইটেম হয়ে গেছে। চীনও ওখানে প্রাসঙ্গিক হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশ, ভারত, চীন, এটা ত্রিভুজ খেলা কিন্তু এই তিস্তা নিয়ে। আবার ভারত এতই আক্রমণাত্মক নদীগুলোর প্রশ্নে, আমরা ভারত ভারত করি, অনেক নদীর উৎসস্থল কিন্তু নেপালে, ওটা উজ্জ্ব থেকে যায় যে শুধুই বুঝি তাদের হকদার বা নেপালে উল্টা চিন্তা। নেপালে ওদের নেপালে পানি আসে, পানি ঠেকাও। অর্থাৎ দেখেন ওখানে তারা কি করে। আবার আমরা আছি বরাবরে নদী প্রশ্নে কিন্তু রক্ষণাত্মক ভূমিকায়, আক্রমণাত্মক নই আমরা, এটা প্রাকৃতিক বিষয়। কিন্তু প্রকৃতিও যে মানুষ ধ্বংস করে ফেলতে পারে। বলা হয় যে প্রকৃতি মানে, প্রকৃতির জিনিস মানে আল্লাহর দান, এইভাবে বলা হয়। কিন্তু মানুষ যে ওখানেও আরেকটা দেশকেও অসহায় করে তুলতে পারে। তো তাদের দেখেন আক্রমণাত্মক ভূমিকাটা। এখন মনে পড়ছে আমার কথাটা, ডক্টর ইউনূস যেদিন শপথ নিলেন 8 তারিখ রাতেই কিন্তু নদী দিয়ে একটা আগ্রাসন চালালো ভারত। আমাদের ফেনী নদীর তারা হঠাৎ করে খুলে দিল। আমাদের এই ফেনী, কুমিল্লা, নোয়াখালীর কয়েকটা অঞ্চল কিন্তু ডুবিয়ে ফেললো তারা এক রাতের মধ্যেই। অর্থাৎ তারা যখন যেটা সুযোগ পাবে, আমাদেরকে কোনো মেসেজ দেয় কিন্তু তারা মুখে দেয় না, আক্রমণ করে কোনো মেসেজ দেয় বিভিন্ন ইস্যুতে। এখন দিল গরু দিয়ে, এক এক সময় এক একটা দিয়ে। তো ওই রকম একটা অবস্থায় বাংলাদেশে যেহেতু আমরা সংরক্ষণবাদী, আমরা পানি সংরক্ষণ করতে চাই, তো আমাদের নদীগুলো যদি ভরাট থাকতো হয়তো সংরক্ষণের প্রশ্ন এইভাবে আসতো না।
আজিজ ভাই যথার্থ বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এখন খাল পুনঃখননের একটা পদক্ষেপ নিয়েছেন, শুরু করেছেন। খালগুলোর উৎসভূমি কিন্তু আবার নদী, প্রত্যেকটা খালের এই নদী পথগুলো আটকানো, এটা কিন্তু আবার ভারত করে দিয়ে যায়নি, এটা আমরাই করি। তো এই খাল খননগুলো যদি সুন্দর করে হয়, নদী পুনঃখননেরও প্রশ্ন আসবে, হয়তো আমরা এরকম জটিলতায় আর পড়বো না। 111 সরকারের সময় একবার আজিজের প্রথম মনে আছে যে আমাদের নদীগুলো খনন করার একটা আলোচনা খুব জোরালো হয়েছিল, এবং বাংলাদেশের অনেক ব্যবসায়ী আগ্রহ প্রকাশ করেছিল, কারণ তাদের কাছে কিছু জরিপ আছে যে নদীগুলো খনন করা হলে একদিকে পানি প্রবাহ ঠিক থাকবে, আরেকদিকে নদীগুলোর পাড় ঘিরে একটা পর্যটনী বিভিন্ন পদক্ষেপ নেওয়া যাবে। অনেক বড় বড় বেসরকারি প্রতিষ্ঠানে আগ্রহী হয়েছিল, কিন্তু বেশি দূর আগায়নি। তো এখন এই অবস্থায় যখন ভারত তিস্তার প্রশ্নে যেটা করেছে, বারবার মমতাকে দেখিয়ে দিয়েছে। বাংলাদেশের সাথে যেহেতু এখানে মমতার প্রতি একটা দুর্বলতা আছে, হয়তো ওই অভিসন্ধি থেকেই যে আমরা তো পানি দিতে চাই, দিদি দেয় না, অর্থাৎ ওখানে দাদা আর দিদির এই কাণ্ডকীর্তিতে আমরা সাফার করেছি। তো আসলে বাস্তবতা হচ্ছে যে পশ্চিমবঙ্গ চাইলেই পানি দিতে পারে না, ওই সামর্থ্যই তার নাই। তার ওখানেও শুকনো, ওই গজলডোবার পর থেকে আমাদের কাছে যতটুকু তথ্য, পানির কোনো প্রবাহই নেই। কিন্তু এটা নিয়ে ভারত বা বিজেপি সরকার একটা রাজনীতি করেছে, এবারের নির্বাচনে আরেকটু বেশি করে করেছে। তো তারা ওইটার মধ্যে ফলও পেয়েছে বলে মনে করতেছে। দেখুন পরবর্তীতে তারা এই নদী নিয়ে কোন খেলা খেলবে। এখন আমরা যেহেতু ব্যারেজের কথা এসেছে, পদ্মা ব্যারেজের কথা, নিশ্চয়ই সরকার একটা এ নিয়ে একটা গবেষণা হয়েছে, প্রস্তুতিও আছে। তো এই বিষয়ে যে তারা ডিস্টার্ব করবে না, এটা মনে করার কোনো কারণ নেই। তো ওই ডিস্টার্ব মেনে নিয়েই আমাদের পদক্ষেপগুলো অবশ্যই নিতে হবে, এবং এই প্রশ্নে আমাদের দেশীয় রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটার কিন্তু ভূমিকা আছে বা ভূমিকা রাখার সুযোগ আছে। রাজনৈতিক দলগুলো যত বিরোধে করুক, আমরা তাদের মাঝে মধ্যে যত সমালোচনাই করি, এই কথা কিন্তু সত্য। রাজনৈতিক দলগুলো যখন কোনো একটা বিষয় একসাথে হয়, অনেক ফল কিন্তু আমরা পাই। তা নগদ একটা ফল দেখেন, যখন জ্বালানি সংকট নিয়ে একটা হাহাকার, যে সংকটের সমাধান কি হতে পারে, কারো মাথায় কিছু আসছিল না। সরকারি দল আর বিরোধী দল ঝগড়াঝাটি বন্ধ করে ঘন্টা কয়েক দিন সংসদে একটা অন্যরকম আবহনীয় ছিল, এবং পর্যায়ে বলা হলো যে কমিটি করা হোক। কমিটির নামও ঘোষণা হলো। কমিটি কোনো ফাংশন করা লাগেনি, কিন্তু তারপর দিন থেকে আপনি দেখেন পেট্রোল পাম্প শূন্য, মোটরসাইকেলের ওই লাইন নাই, কোনো জটিলতা নাই, সংকট নাই, এক ম্যাজিক। এর অর্থ হলো যে রাজনৈতিক দলগুলো যদি কোনো কোনো বিষয়ে মৌলিক প্রশ্নে এক জায়গায় আসে, সমান্তরালে কথা বলে, একটু দেশাত্মবোধের বার্তা দেয়, দেশি শক্তি বলেন আর বিদেশি শক্তি বলেন, আমরা নানান 3-0 কথা বলি, মেটিকুলাস বলি, কিচ্ছু কোলায় না। রাজনৈতিক দলগুলোর কিন্তু এখনো ওই শক্তি আছে। ঠেলাঠেলি করা বা হিংসা উস্কানি এগুলো দিয়ে আসলে বাড়তেই থাকবে। তো রাজনৈতিক দলগুলোর ভূমিকা আপনি কি দেখছেন এই মুহূর্তে দেখেন, বাংলাদেশের বিশেষ করে? কামাল ভাই হয়তো বলবেন দ্বন্দ্ব আছে, কিন্তু আমার কাছে মনে হয় কুসুম কুসুম সম্পর্ক আছে সরকারি দল বিরোধী দলের। মার্কিন বাণিজ্য চুক্তি হয়েছে না, জামাত ইসলাম তখন এখনকার যে ফরেন মিনিস্টার উপদেষ্টা ছিল, তিনি বললেন যে পার্টিকে জানাই এটা করা হয়েছে এই চুক্তি। হ্যাঁ, তখন জামাত ইসলাম আস্তে করে জামাতের আমির বলছে না আমরা জানতাম না। এখন পার্লামেন্টে এসে এখন বলে যে না, বাস্তবতা বুঝতে হবে, অর্থাৎ এখন বিরোধিতা করা যাবে না। বিএনপিও বিরোধিতা করে না, জামাতও বিরোধিতা করে না। এই যে আপনার মার্কিন বাণিজ্য চুক্তিটা হলো, এটাতে যেসব শর্তগুলো দেয়া আছে আপনি খেয়াল করেন তো দেখি, পার্লামেন্টে আলোচনা হয়েছে, শুধু রুমিন ফারহানা তুলছে, তুলে বলে যে এটা নোটিশ, স্পিকার বলে আপনারা নোটিশ করবেন। উনি নোটিশ করতে হলে 5 জন এমপির স্বাক্ষর লাগবে, উনি স্বাক্ষর পাবে কোথায়? কথা নাই। আমার কথা হচ্ছে যে চুক্তিটা হলো, সেই চুক্তিটা আমেরিকান সুপ্রিম কোর্ট নাকচ করে দিছে, তারপরে আমেরিকার বন্ধু দেশগুলো ইউরোপিয়ান ইউনিয়ন নাকচ করে দিছে। আমাদের চুক্তি হবার পরে 60 দিনের ভিতরে এই চুক্তি বাতিল বা রিভাইজ করার সুযোগ ছিল। হ্যাঁ, কিন্তু অলরেডি চুক্তিতে আছে যে আপনার ফ্রান্স থেকে এয়ারবাস কেনার পরিবর্তে মার্কিন থেকে, আমেরিকা থেকে বোয়িং কিনতে হবে। 14টা বোয়িংয়ের চুক্তি করছে না অলরেডি সরকার, এই সরকার করে ফেলছে না। তার মানে চুক্তি তো, আমার ব্যক্তিগত ভাব হলো যে বাস্তবায়ন হয়ে গেল। একটা তো আইটেম বাস্তবায়ন হওয়া মানে চুক্তি বাস্তবায়ন হলো। তো এখন এই চুক্তির তো কেউ বিরোধিতা করতেছে না।
এটার ভালো মন্দ বলতেছে না, অনেকে বলতেছে মুখস্থ বলতেছে। আমি তো লিখছি, তা আবার আমেরিকার ওয়েবসাইটে, হোয়াইট হাউস ওয়েবসাইট দিয়ে বের করে আমি সেলিয়ান ফিচার তুলে ধরছি এবং ওটার হেডিং দিছি হলো মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদে বাংলাদেশ। আসলে তো ফাঁদ। এটা যদি উদাহরণ দেয় আপনি শুনে শিহরিয়ে পড়বেন। ধরেন একটা চুক্তি আছে, আমেরিকা তো পটু নিষেধাজ্ঞা দেওয়া, এই যে সম্প্রতি ইরানের আবার কতগুলোতে নিষেধাজ্ঞা দিচ্ছে না। আমেরিকা যেখানে নিষেধাজ্ঞা দিবে এবং যে দেশের সাথে যেভাবে সম্পর্ক রক্ষা করবে বাংলাদেশকে সেইভাবেই অ্যাক্ট করতে হবে। হ্যাঁ, আমেরিকা যা বাংলাদেশে ইম্পোর্ট করবে আর কি, বাংলাদেশে পাঠাবে, আমরা যারা ইম্পোর্ট করব তাদের যাই পাঠায়, নারী ভুড়ি, শুয়ারের মাংস, গাধার মাংস, কচ্ছপের মাংস প্রশ্ন করা যাবে না, এটা নিতে হবে। আপনার লস হোক, খান না খান, পাগারে ফেলেন, নিতে হবে। তারপরে ধরেন ওষুধ, আমাদের বাংলাদেশের বেশ কিছু প্রায় 80টা দেশে ওষুধ যায়, এক্সপোর্ট হয়। ওষুধে হয়তো জেনারিক নেম থাকে, অর্থাৎ বিদেশে আপনি কোনো ডাক্তারের কাছে গেলে জেনারিক নেম লেখে, তাহলে আপনি সেই ওষুধটা সারা দেশে পৃথিবীতে খুঁজে পাবেন। কাজ হয়তো একটা ওষুধে কম হয়, একটা দেশের আরেকটা কম হয়। এখন জেনারিক নেম ব্যবহার করতে পারবে না বাংলাদেশ, তা আমাদের ছোটোখাটো ওষুধ কারখানা সব বন্ধ হয়ে যাবে। আর যদি জেনারিক নেম কেনা যাবে কিন্তু 4 গুণ ট্যাক্স দিতে হবে, তাহলে এমনিতে ওষুধের দাম আছে, আরও বেড়ে যাবে। হ্যাঁ, এখন যদি জেনারিক নেম ব্যবহার না করেন তাহলে ওষুধ আপনি এক্সপোর্ট করতে পারবেন না। জেনারিক নেম ব্যবহার করলে এই ওষুধের দাম 3 থেকে 4 গুণ বেড়ে যাবে। তারপরে ওষুধ কিনবেন, খাবেন কী করে? এমনিতে আমাদের ওষুধে কাজ করে না, কারণ যেসব ইনগ্রেডিয়েন্ট ওষুধে দিতে হয় সেই পরিমাণ দেয় না, তো খরচ বেশি দেয় না। সব কোম্পানির ওষুধে সব ওষুধে কাজ করে না। হ্যাঁ, তো এই জন্যই বলছি যে এই চুক্তির ভিতরে আরও অনেক কিছু আছে। ধরেন আমি এগুলো বললাম, ধরেন গার্মেন্টস, 80% এক্সপোর্টের 80% গার্মেন্টস এক্সপোর্ট হয় আমাদের দেশে, তৈরি পোশাক এক্সপোর্ট হয়। তাদের কাছে তুলা এবং সুতা আনতে হবে এবং তাদের প্রত্যেক কেজি তুলা $1 করে দাম বেশি এবং তাদের কাছ থেকেই তুলা আনতে হবে। আমরা তুলা আনি ভারত থেকে, চীন থেকে, দক্ষিণ আফ্রিকার থেকে, কাছাকাছি দেশ থেকে। আমাদের তুলা অল্প দামে আনি, খরচ কম। এখন যদি আমরা আমেরিকার থেকে তুলা কিনতে চাই তাহলে কম্পিটিশনে তো আমাদের তৈরি পোশাক শিল্প থাকবে না, বাঁচবে না। তো এগুলো তো অর্থাৎ আমি একটা লাইন শুধু নিজে লিখছি, আমি আর কিচ্ছু লেখি নেই, সব ওয়েবসাইটে যা আছে ওইটি দিছি। একটা লাইন লিখছি, ইলেকশনের 3 দিন আগে ইউনূস সরকার আমেরিকান বলয়ে দেশটাকে ঢুকিয়ে দেওয়ার জন্য চুক্তি করছে। এটাই আমার বক্তব্য। জি, আজিজের লেখাটা আমি খুব মনোযোগ দিয়ে পড়েছি। আমিও পড়েছি, খুব মনোযোগ দিয়ে পড়েছি লেখাটা। পড়েছি। আমি এবার একটু আমাদের দেশের বিষয় নিয়ে আসতে চাই। হামের প্রসঙ্গটি নিয়ে আসলে বলার কিছু নেই। আমরা অনেকদিন ধরে দেখছি যে 400-র উপরে সংখ্যা ছাড়িয়ে গেছে সরকারি হিসেবে। আজকেও বলা হয়েছে যে 7 জন মারা গেছে। সংখ্যা দিয়ে তো আসলে ঘটনার গুরুত্ব বোঝানো কঠিন। মানে কেন এই অবস্থাটা, মানে হিমশিম অবস্থা কেন? আমরা দেখছি প্রতিদিন নিউজে দেশের বিভিন্ন, সারা দেশে যেসব জায়গা আছে যে চিকিৎসা সংকট সামাল দিতে, জায়গার সংকট, ওষুধের সংকট, বিভিন্ন সংকট, চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন সামাল দিতে। জি, এখানে কয়েকটা বিষয় যোগ হয়েছে। একটা হচ্ছে তথাকথিত রাজনীতি, সমাধানের যাওয়ার আগে কতক্ষণ গালমন্দ করা, কাউকে দোষারোপ করা। একটু আগে আজিজ ভাই যেটা বলছিলেন, চুক্তির বিষয়ে কিন্তু আমরা ডক্টর ইউনূসের তুলাধনা করে ফেলেছি গালমন্দ করতে করতে। তো যখন এত গালমন্দই করলাম তো আমরা একটু রিভিউর দিকে তো যেতে পারতাম, বরং তা না করে বিমান কেনার জন্য আমাদের কি উতলা ভাব। এটা তো ডক্টর ইউনূসের চুক্তি, ওনার মন্দ লোক তিনি। এই হচ্ছে আজিজ ভাই যেটা বলছিলেন যে কুসুম কুসুম বোধে মিল মহব্বত আছে। কারণ বিমান দরকার, কিন্তু তার আগে আমার ওষুধ দরকার, কারণ তার আগে আমার চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা দরকার। ওষুধের চেয়ে বিমানের দামটা বেশি, লাভ লোকসান ওখানে বেশি নমুনায় মনে হচ্ছে, অর্থের কায় কারবার বেশি। এবার আসুন আপনি ওষুধের প্রশ্নে, হামের প্রশ্নে। এখানেও আমাদের প্রথমত এই নিয়ে কথা বলতে গেলে কয়জন মারা গেল এটা একটা সংখ্যা মাত্র, কয়েকটা বাচ্চা মারা গেছে, যেমন এটা কিছু না তেমন। সরকারি হিসাবে যেখানে 400, বাস্তব হিসাবে ওখানে কত হতে পারে আমরা বুঝে নিতে পারি, কিন্তু এখন পর্যন্ত এটার গুরুতর সমস্যা হিসাবে চিহ্নিত করা হয়নি। হয়তো আমাদের জনস্বাস্থ্যের যেই ব্যাকরণ বা নিয়ম ওই অনুযায়ী এটার মহামারী বলা যায় না, ঠিক আছে, মহামারী বলা যায় না, তো কি বলবো? তো মৃত্যু বলবো।
আমার ব্যক্তিগত যতটুকু বিশ্লেষণ, এটাকে মৃত্যু বলা যায় না, এটা এক ধরনের হত্যাকাণ্ড, একদম হত্যাকাণ্ড। আমি দরজা জানালা সব ভাইরাসের জন্য খোলা রাখলাম, ভিতরে ভিতরে মৃত্যু যেন না হয় এই জন্য দোয়া করলাম, এগুলো সাংঘর্ষিক। বলা হচ্ছে ডক্টর ইউনূস আমলে কিছুই করা হয়নি, টিকা আনা হয়নি, টিকা দেয়া হয়নি, কিন্তু আবার বিপরীত তথ্য হচ্ছে যে বাচ্চাগুলো মারা গেছে তাদের বেশিরভাগও 9 মাসের মধ্যে। তো এখানে তো সংঘর্ষ করে তথ্যের দিক থেকে, অর্থাৎ আমরা মৃত্যুর দিকে অ্যাটেনশন দিচ্ছি না, অ্যাটেনশন দিচ্ছি আমরা কে দায়ী। তো যদি সত্যি এ ধরনের তথ্য প্রমাণ পর্যাপ্ত থাকে যে ডক্টর ইউনূসে দায়ী বা তার সরকারের কয়েকজনে দায়ী, এটা নিয়ে এত কথা না বলে খুব দ্রুত এটা ট্রায়ালে নিয়ে আসা উচিত। এখন ট্রায়াল আগে নাকি শিশুদেরকে বাঁচানো আগে, এটাও নিয়ে দেখবেন বিতর্ক শুরু হয়ে যাবে। বা ইউনূসকে গালি দেওয়াও কিন্তু এখন একটা আর্ট বা ফ্যাশনের অংশ হয়ে গেছে। মূল বিষয় ভুলে গিয়ে তাকে গালি দেয়া, তো গালি দেয়া যাবে, ভবিষ্যতেও দেয়া যাবে বা এখনও দেয়া যাবে, কিন্তু এই মৃত্যু রোধের তো একটা উদ্যোগ নেওয়া দরকার। আমরা দেখছি এক একটি পরিবারের কি অবস্থা, একটা বাচ্চার এই অবস্থা যখন হয়, মা বাবা সহ সবার কি অবস্থা যাচ্ছে, এইগুলো একদিক। তখন আমরা আমাদের জনস্বাস্থ্যের অবস্থাটা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছি। একবার করোনা আমাদেরকে ওই দুরবস্থা টের পাইয়ে দিয়ে গেছে, এখন শুরু হয়েছে হামে, এক ধরনের দুর্যোগ। তো অবশ্যই আপনি যদি মহামারী নাও বলে থাকেন, এই ধরনের দুর্যোগে আমাদের দুর্ভাগ্য অথবা এটা আমাদের ঐতিহ্যগত বিষয় কিনা, এই দুর্যোগটা কারো কারো জন্য এমন একটা সুযোগ, তারা এই সুযোগের ব্যবহারটা করেন। কেউ রাজনৈতিক সুযোগ নেন, কেউ স্বাস্থ্যসেবায় সুযোগ নেন, কেউ ফটো সেশনের সুযোগ নেন, প্রতিদিনই নিয়ে কিছু একটা করেন, একটা বক্তব্য রাখেন, টিভিতে পত্রিকায় একটু কাভারেজ পান। আমরা একটা দুঃখজনক পরিস্থিতির মধ্যে আছি। আপনার এই অনুষ্ঠান থেকে এতটুকুই শুধু বলতে চাই যে মৃত্যু নিয়ে তামাশা, সেটা কিন্তু বড় রকমের মানবতা বিরোধী অপরাধ। এই অপরাধ থেকে প্রত্যেকেই যার যতটুকু সক্ষমতা আছে একটু দূরে থাকেন, প্রয়োজনে এ নিয়ে যৌক্তিক দুটা তথ্য দেন, সম্ভব হলে পাশে দাঁড়ান। আমরা সেটার কিন্তু ওই রকম খেয়াল করছি না। করোনায় শেষ দিকে জনসম্পৃক্ত করা গেছে মানুষকে, যার যতটুকু ছিল, যেভাবে পেরেছে যোগ হয়েছে, কিন্তু এখন হাম নিয়েও কিন্তু আমরা দেখলাম যে এক ধরনের অতি রাজনীতি চলছে। এটার অবসান হওয়া উচিত, কারণ মৃত্যু নিয়ে বেশিক্ষণ কথা বলতে নিজেরও কিন্তু অস্বস্তি লাগে, বেদনা লাগে। এটা রাজনৈতিক বিষয় নয়, আমাদের তো আমাদের যারা কাজ করছি প্রতিদিনই আমাদেরকে এই সংবাদগুলো করতে হচ্ছে, আমরা বাধ্য, আমাদের এই সংবাদগুলো দিতে হচ্ছে, খুব সুন্দর করে এই সংবাদগুলো দিতে হচ্ছে। কিন্তু আপনি খেয়াল করে দেখুন, আপনি যখন আপনার টেবিল থেকে মৃত্যুর সংবাদটা ছাড়েন, আপনার প্রেজেন্টার যখন এটা থ্রোয়িং করে মানুষকে জানায়, তার মানসিক কি অবস্থা এটা তো আর অডিয়েন্স বোঝে না। কারণ মৃত্যুটা এখানে হয়ে গেছে 2-4টা সংখ্যা বলা, এর মধ্যে একদিনে 17 জন মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। তারপর আমাদের মধ্যে কিন্তু খুব একটা চৈতন্য আসছে না, বরং মাঝে মধ্যে আওয়াজ এরকমও দেওয়া হয় যে আগামী 2-1 সপ্তাহের মধ্যে কমে যাবে। এগুলো হচ্ছে আবার বাড়তি কথা। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে মূল জিনিসটাকে হয় খুব বড় করে এটাকে সামনে নিয়ে আসা, অথবা এটাকে একটু লুকোচুরি করে ধামাচাপা দেয়া। অন্তত হাম নিয়ে, বাচ্চাদের এই দুরবস্থা নিয়ে এটা মোটেই কাম্য নয়। জি, কামাল ভাইয়ের কাছে আমি আবার আসবো, আজিজ ভাইয়ের কাছে আসতেছি। আজিজ ভাই, দুটো জিনিস, একটি হচ্ছে যে কারা দায়ী, আর একটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। কারা দায়ী সেই বিষয়গুলো নিয়ে আমরা এখনো পর্যন্ত কারোর বক্তব্য জানিনি, অ্যাকাউন্টেবিলিটির জায়গা আমরা এখনো পাইনি যে এটি আমরা করতে পারি। জানা গেছে তো, জি, গ্রামীণ ব্যাংক থেকে আসা উপদেষ্টা নূরজাহান, তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রত্যেকটা মন্ত্রণালয়ে প্রত্যেকটা উপদেষ্টার পিছনে ছাত্র বসাই দিয়েছিল। ওখানে 3 জন ছাত্র ছিল। তারা পরামর্শ দিয়েছে শেখ হাসিনার সময় ইউনিসেফের সাথে এই টিকা সাপ্লাই দিত, বিভিন্ন ধরনের টিকা, তাদের সাথে চুক্তি ছিল। ওখানে তাকে পরামর্শ দিয়েছে, ওখানে অনেক টাকা পয়সার বিনিময় আছে, আমরা ওপেন টেন্ডারে যাব। ইউনিসেফ সতর্ক করছে, তোমাদের এখানে হামে মহামারী ধারণ করবে, তোমরা টিকা যেটুকু দরকার নাও, ঠিক আছে, যদি টেন্ডারে পাও, কম দামে পাও, আমরা রিভাইজ করব, দেখব, কিন্তু টিকা নেয় নাই। তখন টেন্ডার দিছে, টেন্ডার দিলে কেউ কোট করে নাই, কারণ কেউ তো টিকা নিয়ে ঘুমাচ্ছে না, বসে নাই, তো কেউ বিট করে নাই। এদিকে হাম শুরু হয়ে গেছে, বাচ্চারা মারা শুরু হয়, সিজনে টিকা দিতেই হবে। এটার ওষুধ একমাত্র হচ্ছে আপনাকে টিকা দিতে হবে, 5 বছরের বয়সের নিচে হলে টিকা দিতে হবে। টিকা তো নাই। এখন ওনারা এও ধারণা আছে, জনশ্রুতি আছে যে এই যে টেন্ডার দেওয়া হচ্ছিল, এখানে কমিশন খাওয়ার জন্যে তারা ইউনিসেফের কাছে
না আইনা তারা ওপেন টেন্ডার দিচ্ছে। এখন কোম্পানি তো টিকা নিয়ে বসে থাকে না, নষ্ট হয়ে যায় না, তো টিকা কেউ কোট করে নাই। তো ইউনিসেফের আমার বক্তব্য হলো ওই সিজনাল, যেহেতু ওই সিজনে যতগুলো টিকা দরকার ছিল সেই টিকাটা এনে টিকাটা দেওয়া উচিত ছিল। এটা হয় নূরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের লোক, সে কমন সেন্সও তার নাই, ধারণাও নাই, ওখানে কারো পরামর্শও গ্রহণ করে নাই, সে ছেলেরা যা বুঝাইছে তাই করছে। এখন এটা তো স্পষ্ট, টিকা আনা হয় নাই, সুযোগ ছিল। বাংলাদেশের জন্য ইউনিসেফ যেহেতু চুক্তি করা আছে, ইউনিসেফ ওই পরিমাণ টিকা সিজনালি রেডি রাখে, সেই টিকা আনা হয় নাই। এখন টিকা, এখন ধরেন আমাদের এই সরকার প্রায় 1.5-2 কোটি টিকা ইম্পোর্ট করে ফেলছে, টিকা দেওয়া শুরু হয়েছে, কিন্তু 95% 5 বছরের ছোট শিশুকে টিকা দিতে হবে, তাহলে হাম আক্রমণ করার জায়গা থাকবে না। আমরা তো এখন দিতে পারছি না, আমাদের আমি বাচ্চা তো। একটু যোগ করি টিকার প্রশ্নে আজিজ ভাই, আমরা বাংলাদেশ কিন্তু গোটা বিশ্বের মধ্যে একটা মডেল পর্যায়ে চলে গিয়েছে। এটা এজ ইউজুয়াল কাজ ছিল। আরেকটা বিষয় যেটা আমাদের আলোচনায় আসছে না, ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পর 4.5-5 মাস ধরে টানা টিকারটা হওয়াতে আমরা এখন এটা জানছি, নাহলে জানতাম না, ডাক্তার, নার্স, কর্মচারী অর্থাৎ স্বাস্থ্য সহকারী যাদেরকে বলা হয়, চিকিৎসায় কিন্তু এক ধরনের স্থগিত ছিল, এক ধরনের তারা প্রতিদিন কাজ ছিল ওই যমুনার সামনে এসে মিছিল মিটিং। আরে উত্তরে আগুন লাগলো না মাইলস্টোনে, জি। সেখানে সামন্ত লাল আগুন লাগা পড়া, সে বিশেষজ্ঞ না বাংলাদেশের, সে চাকরি নিয়েছিল, সেই ব্যক্তি আসতে চাইছে, আসতে দেয় নাই, আসতে দেয় নাই, অর্থাৎ অ্যাটেনশনে দেওয়া হয় না। এটা যেটা সমস্যা, এই যে টিকা দেওয়া হয়নি 4.5-5 মাস, কারো কিন্তু খেয়ালও নেই, আমলে নেওয়া হয়নি বিষয়টি। এটা তো অত্যন্ত দুঃখজনক। এখন যখন মৃত্যুর ঘটনা ঘটছে তখন আমাদের এই পুরনো কথা মনে পড়ছে। জি, শেষ করব, আমি কামাল ভাইকে দিয়ে শেষ করতে চাই। কামাল ভাই আরেকটি খবরের শিরোনাম হয়ে যান, তিনি নিজেই সাকিব আল হাসান, তিনি কথা বললেই সেটি খবরের শিরোনাম হয়ে যায়। তিনি দেশে থাকুক না থাকুক, দলে থাকুক না থাকুক, একটি গণমাধ্যমে তিনি বলেছেন যে তার নামে যে মামলা আছে 1 কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে। তিনি এরকম একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ। তো তিনি অভিযোগ করেছেন বলে সেটা অভিযোগ তা নয়, এটা আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখজনক। এতগুলো হত্যাকাণ্ড ঘটলো, মামলা হয়েছে শত শত, কিন্তু মোটিভে যেটা বোঝা যায় যে যে মামলাগুলো হয়েছে বিচার না করার জন্য। তাহলে কী জন্য করা হয়েছে? পুলিশের ভাষায় সামারি করার জন্য। অর্থাৎ মামলা একটা ব্যবসা, এটার শিকার তিনি হয়েছেন, তিনি জানিয়েছেন। তিনি না জানালেও আমাদের কাছে কিন্তু বিচ্ছিন্ন বহুত খবর আছে এরকম, যে ধারে কাছেও ছিলেন না, অথবা আসলেই প্রতিপক্ষ ছিলেন, অথবা আওয়ামী লীগের ধারে কাছে তার বিচরণ ছিল, যে তাকেও একটু আসামি করে দিতে হবে হত্যা মামলায়, যেটা আমাদের সাংবাদিকদের কারো কারো ক্ষেত্রে হয়েছে। তাদের বিরুদ্ধে অবশ্যই অভিযোগ ছিল বা আছে, সেগুলো অবশ্যই ট্রায়ালে আনা যেত। অথবা বিভিন্ন পেশাজীবী অনেকে আছেন যে যারা আওয়ামী লীগ সম্পৃক্ত ছিলেন বা আওয়ামী লীগের ধারে কাছে, তাদেরকে দেখা গেছে বিভিন্ন সময় তাদেরকেও হত্যা মামলার আসামি করে ফেলা হয়েছে। এবং ওখান থেকে অর্থাৎ কিছু ইনকামের একটা চিন্তা, এই যে আমরা স্বাস্থ্য নিয়ে আলাপ করলাম যে ডক্টর ইউনূসের খেয়াল ছিল না ওইদিকে, চুক্তি নিয়ে আলাপ করলাম যে রাজনৈতিক দলগুলো বোধহয় খুব একটা খেয়াল করেনি, কিন্তু এই মামলার নামে যে একটা বাণিজ্য আছে এটা খেয়াল করবার যথেষ্ট লোক বাংলাদেশে আছে। সেটা আমরা দেখেছি, সেই 71-ও ছিল, সেই 90-এর গণ আন্দোলনও ছিল, আমরা দেখেছি আমাদের সাথে আছেন, কিন্তু তিনি আছেন ভিন্ন ট্রেডিংয়ে, ভিন্ন ট্রেডিং আছে, তার ব্যবসা বাণিজ্য আছে, থাকছেন আমাদের সাথে। এটা আমরা দুঃখজনকভাবে 24-এও দেখলাম যে রাস্তায় আছেন, বিলাপ করছেন, কাঁদছেন, কিন্তু তিনি যে ভিতরে ভিতরে মামলার তালিকাও করছেন, আসামির তালিকাও করছেন, এর সাথে তারা আবার একা আছেন, বিষয়টা তা নয়। একসময় আমরা গায়েবী মামলার শব্দটা খুব শুনতাম। 24 এসে এটার যে কী নাম দেবো এখন আমি নিজে ভেবে পাচ্ছি না, যে কাকে কাকে আসামি করা যায়, কিভাবে তার সাথে সামারি করা যায়। ওই চক্র যে এই রাজপথে হয়তো আজিজ ভাই বা আমি আমাদের আশেপাশেই ছিলেন, আমরা বোধহয় টের পাইনি। এখন 2-1টা ঘটনায় একটু একটু করে টের পাচ্ছি, যেটা আপনি সর্বশেষ এই উদাহরণটা দিলেন। হয়তো আগামী 2-3 দিন এটা চলবে, কিন্তু আমাদের দেশে এখন ইস্যুর এত তোড়, হয়তো দেখবেন আরো বড় অ্যামাউন্টের আর একটা চলে আসছে। আমরা এই একটা দুঃখজনক পরিস্থিতি, টাকা দিলেই কেস থেকে নাম উঠিয়ে নেওয়া যায়, এই বিষয়টি তিনি এমনও ঘটনা ঘটেছে, পরকীয়া প্রেমের কারে গোলমাল হয়েছে বা ওখানে সংঘর্ষ হয়েছে, ওটাও জুলাই মামলার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ট্রেডাররা, এই বাণিজ্যিক ব্যক্তিরা
তারা যে আরো কিছু নিয়ে কি না করতে পারেন, তারা মৃত্যু নিয়ে পারেন, লাশ নিয়ে পারেন, অসুখ বিসুখ নিয়ে পারেন, এত বড় একটা আন্দোলন নিয়েও তারা পারেন। এটাই হচ্ছে সার কথা।